আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা নিয়ে কথা বলছি। ইতোমধ্যেই রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার যে কয়েকটি মৌলিক প্রশ্নে বিন্যস্ত করে আলোচনার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তার প্রথম প্রশ্নটি ছিল শিক্ষা কি বা হোয়াট ইজ এডুকেশন। এই ব্যাপারে রবীন্দ্রনাথের যে ধারণা বা রবীন্দ্রনাথ শিক্ষা বলতে যা বোঝাতে চেয়েছেন তার একটি সাধারণ রূপরেখা আমাদের প্রথম বক্তৃতায় আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। আমরা আজ যে দিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো রবীন্দ্রনাথের মতে শিক্ষা কেন, এডুকেশন ফর হোয়াট, শিক্ষা লইয়া আমরা কি করিব, কিংবা শিক্ষা আমাদের মধ্যে কি দিতে পারবে, শিক্ষার ইনপুটটা কি হবে। আরও সরল করে বলতে গেলে একজন মানুষ যখন শিক্ষার মধ্য দিয়ে অগ্রসর হবে তখন তার মধ্যে রবীন্দ্রনাথের মতে কি কি কাম্য পরিবর্তন ঘটতে পারে বা ঘটা উচিত, এই বিষয়ক তিনি যে আলোচনাটা করেছেন তাকে আমরা বলতে চাচ্ছি যে রবীন্দ্রনাথের আলোচনায় শিক্ষা কেন, এই আলোচনাটি আমরা আজকে সাধারণভাবে করার চেষ্টা করব। রবীন্দ্রনাথ মনে করতেন শিক্ষা কি, এই প্রশ্নটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু শিক্ষা কেন এই বিষয়টি যদি গভীরভাবে ভেবে দেখা না হয় তাহলে শিক্ষার স্বরূপ বা প্রকৃতি উপলব্ধ করা যাবে না। কারণ রবীন্দ্রনাথ মনে করতেন যে শিক্ষা হচ্ছে একটি আচরণের ব্যাপার, শিক্ষা শুধু অর্জনের ব্যাপার না। যেটা ইতিপূর্বে আমাদের আলোচনায় আমরা বলেছি যে বিদ্যা যেখানে তথ্য সংগ্রহ কিংবা কেবলমাত্র অর্জন, শিক্ষা সেখানে জীবন যাপন এবং আচরণ, এর মধ্যে একটা মডিফিকেশন, একটা পরিবর্তন এবং আচরণের মধ্যে একটি সুনির্দিষ্ট লক্ষ্য অভিসারী পরিবর্তনের ধারা তৈরি করার যে ব্যাপারটি, রবীন্দ্রনাথ শিক্ষাটাকে সেভাবে দেখার চেষ্টা করেছিলেন। এখন আমরা মোটামুটি রবীন্দ্রনাথের শিক্ষা কেন এই প্রশ্নের যে আলোচনা সেই আলোচনাটি শুরু করব। এবং এই ক্ষেত্রে শিক্ষা কি, এই প্রশ্নের তুলনায় শিক্ষা কেন, এই প্রশ্নটিকে কোনো মতেই ছোট করে দেখেননি রবীন্দ্রনাথ। মানুষ যদি নিজের অবস্থা বুঝতে না পারে, নিজেকে খুঁজে দেখতে না চায়, তবে সে তার অবস্থার যেমন কোনো পরিবর্তন করতে পারে না, তেমনি পারে না নিজের শক্তির বিকাশ ঘটাতে। তাহলে শিক্ষা কেন, এই প্রশ্নটি সাধারণ যে জায়গাটি এসে আমরা দাঁড়ালাম বা রবীন্দ্রনাথের ভাষ্য মতে যে জায়গাটিতে আমরা সুস্পষ্ট করতে চেষ্টা করেছেন তিনি, সেটি হচ্ছে শিক্ষার প্রথম যে জায়গাটি সেটা হচ্ছে আত্ম অনুসন্ধান। কারণ আত্ম অনুসন্ধানের মধ্যে নিজের যে অবস্থা, যে অবস্থায় আমরা স্থিত আছি সেই অবস্থাটাকে আগে উপলব্ধি করে এবং তারপরে সেই অবস্থার পরিবর্তন, সেই অবস্থা কোন লক্ষ্যে যাবে তার যে লক্ষ্যাভিসারী গতিপথ নির্মাণ, সেই জায়গাটি উপলব্ধি করার যে বিষয়টি, এইটি শিক্ষার ক্ষেত্রে থাকতে হবে বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। এবং এই কাজটি বা এই বিষয়টি সম্পর্কে বলতে যে রবীন্দ্রনাথ যে জায়গাটিতে গুরুত্ব দিতে চেয়েছেন বা যে ব্যাপারটিতে তিনি অধিকতর এমফেসিস দিয়েছেন, সেই জায়গাটি সম্পর্কে আমরা রবীন্দ্রনাথের ভাষাতেই যদি বলি যে মূলত
তার নিজের ভাষায় আমরা এভাবে বলতে পারি, আমরা কোথায় আছি, কোন দিকে চলিতেছি, তাহা সুস্পষ্ট করিয়া জানা চাই। সে জানা যতই অপ্রিয় হোক, তবুও সেটা সর্বাগ্রে আমাদেরকে, সে জানা যতই সর্বাগ্রে আবশ্যক। অর্থাৎ নিজেদের অবস্থান এবং আমাদের গতিমুখ, জীবনের গতিমুখ, এই বিষয়টিকে উপলব্ধির ব্যাপারটি শিক্ষার মধ্যে গুরুত্বের সাথে দেখতে হবে। তার কবিতায় যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন, এই যে কোন দিকে আমরা যাব বা কোন দিকে শিক্ষা আমাদেরকে নিয়ে যাবে, সেই দিকটি সম্পর্কে আমরা তার কবিতা থেকে উদ্ধৃত করতে চাই। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। তাহলে আমাদের লক্ষ্য, শিক্ষার লক্ষ্যটা কী হবে? কেন আমরা শিক্ষার কাছে যাব? শিক্ষার মধ্য দিয়ে আমরা সত্যকে অর্জন করব। সেই সত্য অর্জনের পথ যতই কণ্টকাকীর্ণ হোক না কেন, যতই অপ্রিয় হোক না কেন, সেই পথের দিকে আমাদের যেতে হবে, এটা রবীন্দ্রনাথ মনে করতেন। এই কঠিন সত্য অর্জনই শিক্ষার প্রধান কাজ। অবশ্য এই সত্য যদি বাস্তব বিবর্জিত হয়, তবে তা হয়ে পড়ে জীবন বিচ্ছিন্ন। শুধু সত্য অর্জন করলেই হবে না, সেই সত্যের সাথে জীবনের যে সম্পৃক্ততা, শিক্ষার মধ্য দিয়ে জীবন সম্পৃক্ত সত্যের কাছে আমাদেরকে যেতে হবে বলে রবীন্দ্রনাথ মনে করেন, বা শিক্ষা আমাদেরকে সেখানে নিয়ে যেতে পারে। আপন অবস্থার সঠিক বিশ্লেষণ ব্যতিরেকে এই বাস্তব সত্য অর্জন করা আদৌ সম্ভব নয়। তাহলে এই বাস্তব সত্য যদি অর্জন করতে চায় কোনো শিক্ষার্থী বা যার উপরে শিক্ষা ক্রিয়াশীল হবে, তাকে তার আত্মবিশ্লেষণের জায়গাটি অবশ্যই থাকতে হবে এবং শিক্ষার মধ্য দিয়ে এই জায়গাটি আরও বেশি ঋদ্ধ করে তুলতে হবে। যে শিক্ষা এই বিশ্লেষণ ক্ষমতা দিতে পারে না, সে শিক্ষা হয়ে পড়ে শেকড়চ্যুত। উৎকেন্দ্রিক এই শিক্ষা জীবন বিচ্ছিন্ন হয়ে আমাদের সামনে আলোর মশাল তুলে ধরার পরিবর্তে ব্যক্তি সংকীর্ণতার কানাগলিতে আত্মসুখ সর্বস্ব তমসার স্বার্থ অন্ধতায় পথ। অর্থাৎ সত্য যদি আত্মবিশ্লেষণের সাথে সম্পর্কিত না হয়, তার সে যে শিক্ষা আমাদের এই আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে সত্য উপলব্ধির জায়গাটিতে যদি না নিতে পারে, শিক্ষায় যদি এই কাজটি না থাকে, তাহলে সেই শিক্ষা আমাদেরকে আত্মসুখ সর্বস্ব তমসাচ্ছন্ন একটি কানাগলির দিকে নিয়ে যেতে পারে বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। লক্ষ্যহীন শিক্ষা মানুষে মানুষে বিভেদ তৈরি করে, গড়ে তোলে এক অলঙ্ঘনীয় বৈষম্যের পাহাড়। এই লক্ষ্যাভিসারী শিক্ষার পক্ষে দাঁড়াতে গিয়ে রবীন্দ্রনাথ তদানন্তন ব্রিটিশ অনুসৃত যে শিক্ষা ব্যবস্থা, যার মোদ্দা কথা ছিল ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি, বা চুইয়ে চুইয়ে নিম্ন দিকে পড়ার যে শিক্ষা, এই ব্রিটিশ অনুসৃত ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি ভিত্তিক যে শিক্ষা, যার মূল কথা ছিল এডুকেশন ওয়াজ টু পারমিট masses from above, drop by drop from the Himalayas of Indian life, useful information
was to trickle down, downward. অর্থাৎ মুষ্টিমেয় কিছু মানুষ যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এবং তাদের কাছ থেকে ফোঁটা ফোঁটা শিক্ষার কিছু বিষয় সাধারণ মানুষের মধ্যে চুঁয়ে চুঁয়ে পড়বে, এই রকম একটি ব্যবস্থা, একটি পিরামিডিক শিক্ষা ব্যবস্থা যেটি তৈরি করার চেষ্টা করেছিল তদানীন্তন ব্রিটিশ রাষ্ট্র ব্যবস্থা, এই শিক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন রবীন্দ্রনাথ। তিনি এক্ষেত্রে তার বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বলেছেন, শিক্ষার অভিষেচন ক্রিয়া সমাজের উপরের স্তরকে 2-1 ইঞ্চি ভিজিয়ে দেবে এবং নিচের স্তর পরস্পর নিত্য নীরস কঠিন্যে সুদূর প্রসারিত মরুময়তাকে ক্ষীণ আবরণে ঢাকা দিয়া রাখবে। এমন চিত্তঘাতী সুগভীর মূর্খতাকে কোনো সভ্য সমাজ অলসভাবে মেনে নেয়নি। ভারতবর্ষকে মানতে বাধ্য করেছে আমাদের যে নির্মম ভাগ্য, তাকে শতবার ধিক্কার দেই। অর্থাৎ তদানীন্তন সময়ে প্রচলিত ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি নির্ভর ইংরেজি যে শিক্ষা ব্যবস্থা, তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ খুবই সুস্পষ্টভাবে একটি বিরোধী জায়গায় দাঁড় করিয়েছেন নিজেকে, এবং তিনি মনে করেন শিক্ষা আমাদেরকে এই বিচ্ছিন্নতা থেকে, এই আত্মগ্লানি থেকে, সমগ্র মানুষ থেকে শিক্ষিত মানুষ পৃথক একটি জাতি, এই ধরনের আত্মঘাতী চিন্তা থেকে আমাদেরকে মুক্ত করবে, এবং শিক্ষা যদি সেটি না করতে পারে তাহলে সেই শিক্ষার উদ্দেশ্য ব্যর্থ হতে বাধ্য। এবং এই যে বক্তব্য ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি নির্ভর শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের তৎকালীন সময়ের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়ে তিনি যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার যে কাজটি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে আমরা সকল প্রকার শিক্ষা সকলের জন্যে, সকলের আত্ম উন্নয়নের জন্যে যদি কাজে লাগাতে না পারি, তাহলে সেই শিক্ষা ব্যর্থ হতেই পারে। অগণ্য আগত নূতন দিনের উপযুক্ত হিসাবে নিজেদের গড়ে তোলার জন্যে সকল প্রকার অনাবশ্যক পিছুটান দূর করে সকল ভয়কে জয় করে সময়ের যোগ্য হিসাবে গড়ে উঠতে না পারলে অস্তিত্বের সংকট ঘনিয়ে আসবে জাতীয় জীবনে। শিক্ষার ক্ষেত্রে যোগ্য হয়ে ওঠার প্রশ্নটি সবচেয়ে বড় প্রশ্ন। এ প্রসঙ্গে তিনি নিজেই বলছেন, সামনে আসছে নতুন সৃষ্টির যুগ, সেই যুগের অধিকার লাভ করতে হলে মোহমুক্ত মনকে শ্রদ্ধার যোগ্য করতে হবে। অজ্ঞানের জড়তা এবং সকল প্রকার কাল্পনিক ও বাস্তবিক ভয়ের নিম্নগামী আকর্ষণ থেকে টেনে আপনাকে উপরের দিকে তুলতে হবে। ফলাফলের কথা পরে আসবে, এমনকি না আসতেও পারে,
কিন্তু যোগ্যতা লাভের কথা সর্বাগ্রে। এই যে রবীন্দ্রনাথের বক্তব্য, শিক্ষার জন্য যোগ্য হয়ে ওঠা, অর্থাৎ শিক্ষা এমন একটি বিষয় হতে হবে যা শিক্ষার্থীকে যোগ্য করে তুলবে, যোগ্য করে তুলবে জীবনের জন্যে, যোগ্য করে তুলবে জ্ঞান অর্জনের জন্যে, যোগ্য করে তুলবে নতুন যে সময়, সেই নতুন সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে দেওয়ার জন্যে। এই যোগ্যতার প্রশ্নটি শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে আমাদের দেখতে হবে, এবং সেই ক্ষেত্রে শিক্ষা আমাদের কি দেবে, শিক্ষা লাভের মধ্য দিয়ে আমরা কতখানি ফললাভ করব, এই চিন্তাটি রবীন্দ্রনাথের মতে যে যোগ্যতার প্রশ্নটি ফললাভের প্রশ্নের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং শিক্ষা যদি আমাদের এই যোগ্য করে তুলতে না পারে, তাহলে ওই শিক্ষা লইয়া আমরা কি করি, ওই শিক্ষা আমাদের কোন কাজে ব্যবহৃত হবে, এই প্রশ্নটি রবীন্দ্রনাথ যেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। যে আমাদের এই শিক্ষার মধ্য দিয়ে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে না পারি, নিজেদেরকে যদি আরও সামনে নিয়ে আসতে না পারি, তাহলে যে সমস্যাটায় আমরা পড়ব সেটি হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, যেটা শুধুমাত্র ফললাভের বিষয়টিকে গুরুত্ব দেয়, সেই ব্যবস্থা মানবীয় আচরণের মধ্যে যে আনন্দ সমন্বয়, সেই আনন্দ সমন্বয় এই কাজটি সেভাবে করতে পারবে না। যাই হোক, আমরা একটু এগোই। ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে যোগ্যতা অর্জনের ক্ষমতা স্বীকার করে নিয়ে সকলের যোগ্যতা বিকাশের পথ করে দেওয়াই শিক্ষার কাজ। সত্য অর্জনের এই যোগ্যতাকে রবীন্দ্রনাথ কি চোখে দেখেন তার সুস্পষ্ট প্রমাণ আমরা পাব ভর্তৃহীনা জাবালা পুত্র হতমান সত্যকামের উদ্দেশ্যে করে বলা ব্রাহ্মণ গুরু গৌতমের এই উক্তিটিতে। অব্রাহ্মণ নহ তুমি তাত, দ্বিজোত্তম তুমি সত্যকুলজাত। অর্থাৎ ব্রাহ্মণ শ্রেষ্ঠ বর্ণ, যেটি আমাদের ভারতীয় সমাজের ক্ষেত্রে, প্রাচীন ভারতীয় সমাজের ক্ষেত্রে, প্রচলিত সমাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রবীন্দ্রনাথ সেই ব্রাহ্মণত্ব, সেই বিষয়টিকেও সত্যের চেয়ে গুরুত্বহীন মনে করেছেন। সত্য ব্রাহ্মণত্বের চেয়েও গুরুত্বপূর্ণ। অর্থাৎ শিক্ষায় যদি সত্য না থাকে, শিক্ষা যদি আমাদের সত্য অর্জনের দিকে আগ্রহী না করে, তাহলে সেই শিক্ষা আমাদের খুব বেশি দূর কাজে আসবে বলে রবীন্দ্রনাথ মনে করতেন না। সেই জন্যেই আমরা একটু আগে রবীন্দ্রনাথের কবিতার একটি উদ্ধৃতিতে যে জিনিসটি দেখলাম, যে সত্যকাম সম্পর্কে রবীন্দ্রনাথ যে বিষয়টি তুলে ধরেছেন, এর মধ্য দিয়ে শিক্ষার সাথে সত্য, শিক্ষার সাথে জীবনের যে যোগ, সেই যোগটিকে তিনি আমাদের সামনে সুস্পষ্ট করেছেন বলে আমরা মনে করি। এবং এই যে সত্য প্রেম, সত্যকে আত্ম উপলব্ধির সাথে সম্পৃক্ত করে জীবনকে দেখা, এই ব্যাপারটি যদি শিক্ষার মধ্য দিয়ে বিকশিত না হয়, তাহলে সেই শিক্ষা তার কাম্য জায়গায় আমাদের নিতে পারবে না। শিক্ষার সাথে সত্যকে, জীবনকে এবং প্রকৃতিকে মিলাতে হবে। যদি তা মিলানো না যায়, তবে কি শিখব, কেন শিখব, কিভাবে শিখব, এই সব প্রশ্নের কোনো সদুত্তর মিলবে না।
শিক্ষা হবে লক্ষ্যভ্রষ্ট, জীবন বিচ্ছিন্ন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেন, এই জন্যে যখন এমনতর প্রশ্ন শুনি, আমরা কি শিখিব, কেমন করিয়া শিখিব, শিক্ষার কোন প্রণালী কোথায় কিভাবে কাজ করিতেছে, তখন আমার এই কথাই মনে হয়, শিক্ষা জিনিসটা জীবনের সঙ্গে সঙ্গতিহীন একটি কৃত্রিম জিনিস নহে। আমরা কি হইব এবং আমরা কি শিখিব, এই দুটো কথা একেবারে গায়ে গায়ে সংলগ্ন। পাত্র যত বড়, জল তাহার চেয়ে বেশি ধরে না। এই যে রবীন্দ্রনাথের বক্তব্য, এখানে অত্যন্ত গুরুত্বের সাথে যে বিষয়টি এসে দাঁড়িয়েছে, শিক্ষার পদ্ধতি, শিক্ষার বিষয়বস্তু, শিক্ষার প্রণালী, যে বিষয়গুলো নিয়ে আমরা অধিকতর ভাবিত, রবীন্দ্রনাথ তার জবাব খুঁজছেন যে জীবনকে কর্ষণ করে জীবনের প্রয়োজনটিকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, শিক্ষার সাথে জীবনকে যদি সম্পৃক্ত করতে পারি, তাহলে এই প্রশ্নগুলোর সদুত্তর পাওয়া যাবে। আর না হলে যান্ত্রিকভাবে এই সকল প্রশ্নের উত্তর দিয়ে আর যাই করা যাক, জীবন সম্পৃক্ত শিক্ষার বিকাশ হবে না। সুতরাং শিক্ষা যখন আমরা লাভ করব, কেন লাভ করব? কারণ এই প্রশ্নগুলো আমার জীবনের সাথে কিভাবে সম্পৃক্ত, সেই জায়গাটি উপলব্ধি করার ব্যাপারটিও শিক্ষার মধ্যে থাকতে হবে বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। এবং এই জায়গাগুলো, এই যে জীবন সম্পৃক্ত যে শিক্ষা, যেটা একেবারে ওতপ্রোতভাবে জীবন ঘনিষ্ঠ হবে, সেই ক্ষেত্রে কি হবে? কেবল জীবন ঘনিষ্ঠতা এবং সত্য প্রেম জাগ্রত করা নয়, শিক্ষার আরও বড় লক্ষ্য হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য সন্ধান। এটি আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রবীন্দ্রনাথ আমাদের সামনে তুলে ধরছেন। আপাত বিরোধগুলির মধ্যকার সাধারণ সত্যকে খুঁজে বের করে তাদের মধ্যে মিলন ঘটান। এই মিলন হবে ব্যক্তির সাথে সমষ্টির, আত্মার সাথে দেহের, প্রয়োগের সাথে প্রাচ্যের সাথে পাশ্চাত্যের, চিন্তার সাথে প্রয়োগের, শহরের সাথে গ্রামের, ধনীর সাথে দরিদ্রের। মিলন পথের পথিক রবীন্দ্রনাথ শিক্ষা চিন্তায় যেমন এসেছে সাজাত্যবোধের কথা, আত্মশক্তি উদ্বোধনের কথা, তেমনই এসেছে জাতি, গোষ্ঠী, বর্ণ, ধর্ম, ধনী, দরিদ্র, দেশি, বিদেশির সকলের মধ্যে মিলন সেতু রচনার তাগিদ। এই যে মিলন সেতু রচনার তাগিদ, এই তাগিদ যদি শিক্ষার মধ্য দিয়ে আমাদের মধ্যে চারিত না হয়, আমরা যদি বৈচিত্র্যের মধ্যে ঐক্য অনুসন্ধানে প্রবৃত্ত না হই, তাহলে ওই শিক্ষা লইয়া আমরা কি করি? ওই শিক্ষা আমাদের কোন কাজে ব্যবহৃত হবে, এই বিষয়টি ভেবে দেখা দরকার বলে অন্তত রবীন্দ্র শিক্ষা ভাবনা থেকে আমাদের মনে হয়েছে। এবং এই প্রশ্নটি আমাদের সামনে তুলে আনতে হবে, এই প্রশ্নটি আমাদের আলোচনায় গুরুত্বের সাথে ভেবে দেখতে হবে। যারা শিক্ষিত, যারা শিক্ষার মধ্য দিয়ে এই প্রশ্নের কাছাকাছি যেতে না পারছেন, তারা কি শিখেছেন, শিক্ষা কেন এই প্রশ্নটি তাদের ক্ষেত্রে কি উত্তর দিয়েছে, সেটিও ভাবার বিষয় রয়েছে। এবং এই যে বিষয়টি, এই যে মিলন সেতু রচনা করার কথা যেটা রবীন্দ্রনাথ বারবার বলছেন, এই মিলন সেতু রচনার যে জায়গাটি, এই তাগিদটি আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে শিক্ষাকে আমরা ব্যাপকভাবে সামনে নিয়ে যেতে পারব না। রবীন্দ্রনাথ, আমরা জানি
যে রবীন্দ্রনাথের মধ্যে সাজাত্য অভিমান, সাজাত্য গরিমা, ঐতিহ্য, সচেতনতা এটি যেমন অত্যন্ত প্রবল ছিল, পাশাপাশি নিছক সাজাত্য অভিমানের নামে আন্তর্জাতিকতাকে অস্বীকার করা, নিজেদের ঐতিহ্যের কথা বলতে যে অন্যান্য গুরুত্বপূর্ণ সত্যকে অস্বীকার করার যে কপুমণ্ডুকতা, তার সাথে রবীন্দ্রনাথ সেভাবে সম্পৃক্ত ছিলেন না। বরং বিশেষ করে আমরা যদি রবীন্দ্রনাথের 1917 উত্তরকালে যে জায়গাগুলো, বিশ্বভারতীর পর্বের যে শিক্ষার জায়গাগুলো দেখি, তাহলে দেখব যে তিনি শিক্ষার সাথে আন্তর্জাতিকতাবাদের একটি বিষয়কে যুক্ত করার যে চেষ্টাটি করেছেন। এবার আমরা সেই বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা কি কাজ করে সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। রবীন্দ্রনাথ, আমরা আবারও বলছি যে ঐতিহ্য অনুসারী হওয়ার পরেও আন্তর্জাতিকতাবাদের প্রতি তার যে প্রবল আগ্রহ, সেই আগ্রহের জায়গা থেকে তার যে বিষয়গুলো রয়েছে এবং তার যে বাস্তব অভিজ্ঞতা, দেশ বিদেশের যে অভিজ্ঞতা, তার শিক্ষার প্রায়োগিক যে অভিজ্ঞতা, এর সমন্বয়ের মধ্য দিয়ে তিনি যেখানে এসে দাঁড়িয়েছেন, সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন, একদিন সৈনিক, পারসিক, মৈশর, গ্রিক, রোমীয় প্রভৃতি প্রত্যেক বড় জাতির ভারতীয়দের মতোই ন্যূনাধিক পরিমাণে নিজের সুরক্ষিত স্বাতন্ত্র্যের মধ্যে নিজ সভ্যতাকে বড় করিয়া তুলিয়াছিল। পৃথিবীর এখন বয়স হইয়াছে জাতিগত বিদ্যা স্বাতন্ত্র্যের একান্তভাবে লালন করিবার দিন আজ আর নাই। আজ বিদ্যা সমবয়ের যুগ আসিয়াছে। সেই সমবয়ে যে বিদ্যা যোগ দিবে না, সে বিদ্যা কৌলিন্যের অভিমানে অনুরা হইয়া থাকিবে, সে নিষ্ফল হইয়া মরবে। অর্থাৎ শিক্ষা যখন আমার আচরণের মধ্যে প্রভাব ফেলবে, শিক্ষার মধ্য দিয়ে আমার আচরণের যে পরিবর্তন, সেই পরিবর্তন কেবলমাত্র জাত্যাভিমানের কপুমণ্ডুকতার মধ্যে নিমজ্জিত থাকলে হবে না। শিক্ষার মধ্যে সেই শক্তি থাকতে হবে যা আমাকে আন্তর্জাতিকতার দিকে টেনে নিয়ে যায়, সকল মানুষের মিলন মোহনায় আমাদেরকে উপস্থিত করার বা সেই মিলন মোহনায়, মিলন সেতুতে অংশগ্রহণ করার যে যোগ্যতা, সেই যোগ্যতা শিক্ষার মধ্য দিয়ে আমাদেরকে অর্জন করতে হবে। তিনি আরও স্পষ্ট করে বলেছেন, আমাদের বিদ্যায়তনের বৈদিক, পৌরাণিক, বৌদ্ধ, জৈন, মুসলমান ও ফার্সি বিদ্যার সমবেত চর্চার আনুষঙ্গিকভাবে ইউরোপীয় বিদ্যাকে স্থান দিতে হইবে। বিদ্যার এই মিলন কেবলমাত্র বহিরাঙ্গিক দিক হতে হইলেই চলিবে না, তাদের মধ্যে গড়ে তুলতে হবে এক অর্গানিক ইউনিটি। অর্থাৎ তাকে এই যে ঐক্য, সেই ঐক্য হতে হবে চিত্তের। কেবলমাত্র বৃত্তের ঐক্য হলে হবে না, কেবলমাত্র কায়ার ঐক্য হলে হবে না, সেই ঐক্যের মধ্যে অন্তরের বোধ, অন্তরের ঐক্যের যে স্ফুরণ, সেই বিষয়টিও শিক্ষার মধ্য দিয়ে বিকশিত হতে হবে বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। দৈনন্দিন জীবনকে লালনের জন্য যে শিক্ষা, তাকেও কোনোভাবেই খাটো করে দেখা চলবে না। কারণ রবীন্দ্রনাথ মনে করতেন আদর্শের
দিক থেকে আধ্যাত্মবাদে আস্থাশীল হওয়ার পরেও তিনি মনে করতেন এই বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে কোনোভাবে ছোট করে বা অপ্রয়োজনীয় মনে করে বাস্তব জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তিনি আধ্যাত্মিকতার চেয়ে বিজ্ঞানকে কখনো কখনো অধিক গুরুত্ব দিয়েছেন। তার ভাষায়, বিজ্ঞানের পথ দিয়ে আগে মৃত্যু থেকে বাঁচতে হবে, তারপর আধ্যাত্মিকতার তীর্থে অমৃত্যু লাভ হবে। তার এই যে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা, জীবনের দৈনন্দিন কর্মর যে শিক্ষা এবং তার সাথে আত্মবিকাশের যে শিক্ষা, এই দুইয়ের যে ব্যাপার, এই দুইকে যদি শিক্ষার মধ্যে যোগসূত্র স্থাপন করা না যায়, যদি কায়াকে বাঁচানোর শিক্ষা আমরা লাভ না করি, তাহলে আত্মাকে আমরা কিভাবে রক্ষা করব? আবার যদি নিছক কায়ার মধ্যেই নিজেদেরকে, দেহের মধ্যেই নিজেদেরকে সীমিত রাখি, তাহলে মানবিকতা এবং আধ্যাত্মিকতার বিকাশ কিভাবে ঘটবে? এই বিষয়টি শিক্ষিত মানুষের মধ্যে যদি না থাকে, তাহলে সেই শিক্ষা আমাদের কোন কাজে লাগিবে? রবীন্দ্রনাথ যেন এই ধরনের একটি প্রশ্ন আমাদের সামনে তুলতে চেষ্টা করেছেন, যে তাহলে আমরা দেখতে পাচ্ছি একদিকে প্রাচীন ভারতের আদর্শবাদ, আর একদিকে আন্তর্জাতিকতার বাদের সার্বিক এবং সার্বজনীন জ্ঞান বিজ্ঞানের সমবায়, একদিকে বৈজ্ঞানিক বাস্তব সত্যসমূহের বিকাশ, আর একদিকে আধ্যাত্মিকতার আদর্শবাদের সমন্বয়। এই বিষয়টি যদি শিক্ষার মধ্যে না থাকে, শিক্ষা কেন, এই প্রশ্নটির ক্ষেত্রে এই বিষয়টিও বিবেচনায় রাখতে হবে বলে যেন রবীন্দ্রনাথ মনে করেছেন, এবং সেই কারণে রবীন্দ্রনাথের চিন্তার মধ্যে এই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি। বিদ্যা কেন বা শিক্ষার কাজ কি, এই আলোচনায় তিনি বিদ্যায়তনের কাজের বিষয়েও আলোকপাত করেছেন। কারণ আমরা জানি যে প্রচলিত অর্থে বিদ্যা যেখানে উৎপাদিত হয় বা বিদ্যা যেখানে বিতরিত হয়, সেই বিদ্যায়তনগুলি, সেগুলো যদি এতক্ষণ পর্যন্ত শিক্ষা কেন, তার যে প্রশ্নগুলো সামনে আসলো, সেই প্রশ্নগুলোকে ধারণ করতে না পারে, তাহলে ওই বিদ্যায়তন